হ্যালো এভরিওয়ান, কি সবাই ভালো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই বাড়িতে আছো। তো আজকে আমার কাছে একটা খুবই স্পেশাল একটা নিউজ আছে। সেটা কি, আজকে আমাদের জুভেনাইল গুরুকুল কমিউনিটির 1 ইয়ার কমপ্লিট হয়েছে। তো অ্যাজ ইউ অল নো, আমরাও তোমাদের মতো লার্নার্স। তো আমাদের কাছে আমরাও খুব লিমিটেড রিসোর্সের মধ্যে দিয়ে তোমাদেরকে নলেজ প্রোভাইড করার চেষ্টা করি। যেহেতু আমাদের কাছে রিসোর্সেস লিমিটেড, তো আমাদের কাছে তোমাদেরকে এই স্পেশাল দিনে গিফট দেওয়ার মতো একটাই জিনিস আছে, যেটা হলো নলেজ। তো আজকে এই ইম্পর্টেন্ট দিনে তোমাদের সাথে ভাবলাম একটা কিছু ইম্পর্টেন্ট ডিসকাস করা যাক, যেটা নট অনলি হিউম্যান বিং, পুরো বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা কি? সেটা হলো ডিএনএ। আশা করি তোমরা সবাই শুনেছো এটার নাম, ডিএনএ। তো ডিএনএ আজকে আমরা ভালো করে দেখবো যে ডিএনএ জিনিসটা কি। ঠিক আছে, তো প্রথমে আমরা এটার ফুল ফর্মটা জেনে নিতে হবে, যেটার পুরো নামটা কি। ডিএনএ দ্যাট ইজ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়, এটা আমরা জানবো কিছুক্ষণ। ঠিক আছে, তো প্রথম আমরা জেনে নিই হোয়াট ইজ ডিএনএ। ডিএনএটা কি? ডিএনএ is the genetic material for most of the organisms. তো ডিএনএটা কি? ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ফর মোস্ট অফ দ্য অর্গানিজমস। তো এখন এই জেনেটিক ম্যাটেরিয়াল জিনিসটা কি? তো জেনেটিক ম্যাটেরিয়াল জিনিসটা হলো ম্যাটেরিয়ালস দ্যাট ক্যারি genetic information and passes them into their next generation. Okay, so genetic material is materials that carry genetic information and passes them into their next generation. তো জেনেটিক ইনফরমেশনটা কি? জেনেটিক ইনফরমেশন হলো যে ইয়োর হেয়ার কালার, তোমার চুলের রং কেমন, তোমার বিহেভিয়ার কেমন, তোমার চোখের কালার কেমন, ঠিক আছে, তোমার তোমার যে ডেভেলপমেন্ট হবে এটা কেমন হবে, তোমার শরীরের ডেভেলপমেন্ট কেমন হবে, এগুলো সব কিছুকে আমরা কি বলি? জেনেটিক ইনফরমেশন। এবং জেনেটিক ইনফরমেশনকে যে ক্যারি করে ওরা হলো জেনেটিক ম্যাটেরিয়াল। আর ডিএনএটা কি? ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এই জেনেটিক ম্যাটেরিয়ালটি হলো আমাদের ডিএনএ। ঠিক আছে, তো ডিএনএ ইজ actually a nucleic acid. ডিএনএ আসলে একটা নিউক্লিক অ্যাসিড। তো এখন চলো আমরা জেনে নিই যে এই নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড প্রথমে জেনে নিই নিউক্লিক অ্যাসিড কে ডিসকভার করেছে। তো নিউক্লিক অ্যাসিড প্রথম ফ্রেডরিক মিশর আবিষ্কার করে। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? নিউক্লিক অ্যাসিডস আর polymers of nucleotides. The nucleic acids are কি? Nucleic acids are the polymers of nucleotides. পলিমার্সটা আশা করি তোমরা জানো কি। পলিমার্স হলো যখন অনেকগুলো মনোমারকে তুমি ইজি ভাষায় তুমি বুঝতে পারো যে মলিকিউলস। ঠিক আছে,
তো যখন অনেকগুলো মনোমার একসাথে লিংক হয়ে একটা চেইনের মতো আকার ধারণ করে ওদেরকে আমরা কি বলি? পলিমার্স। ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে পলিমার্সের যে মনোমার্সটা হবে, কারণ মনোমার্স অনেকগুলো মনোমার্স মিলে কি হয়? পলিমার্স। ঠিক আছে? তো এই নিউক্লিক অ্যাসিডের কেসে মনোমার্স কারা? নিউক্লিওটাইডস। ঠিক আছে? তো অনেকগুলো নিউক্লিওটাইডস মিলে নিউক্লিওটাইডিক চেইন বানায়, পলিনিউক্লিওটাইড চেইন বানায়, যেটা হয় নিউক্লিক অ্যাসিড। তো আমরা দেখবো এটা কি নিউক্লিওটাইডসটা। ঠিক আছে? তো এখন যেটা আমরা দেখবো যে নিউক্লিক অ্যাসিডস কি কি টাইপের আছে। তো nucleic acids are generally two types, that is RNA and DNA. ঠিক আছে? তো RNA full form ribonucleic acid, আর DNA তো আমরা বললামই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ফাইন। এখন এটা হলো টাইপস। এখন নিউক্লিক অ্যাসিডস যে এখন আরএনএ ডিএনএ এগুলো কি দিয়ে তৈরি? তো নিউক্লিক অ্যাসিডস আর মেড আপ অফ, নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজিনাস বেস এবং ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? এই নিউক্লিক অ্যাসিডস মানে আরএনএ বা ডিএনএ এটা জেনারেলি তিনটা জিনিস দিয়ে তৈরি হয়: পেন্টোজ সুগার, নাইট্রোজিনাস বেসেস এন্ড ফসফরিক অ্যাসিড। তো এখন আমরা একে একে দেখে নিই, চলো এই জিনিসগুলো কি। তো প্রথমে আমরা যেটা দেখবো এটা হলো পেন্টোজ সুগার। ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখব সেটা হলো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। ঠিক আছে? তো পেন্টোজ সুগারটা বোঝার আগে আশা করি তোমরা সবাই কেমিস্ট্রিতে পড়েছো ফিউরেন রিং পড়েছো। তো ফিউরেন রিংটা কেমন দেখতে? এটা একটা সাইক্লিক স্ট্রাকচার যেটার নাম হলো ফিউরেন। ঠিক আছে? যেটার মধ্যে কি হয়? চারটা কার্বন থাকে এবং একটা অক্সিজেন থাকে। তো এই স্ট্রাকচারটাকে বলি আমরা ফিউরেন। তো পেন্টোজ সুগারের যে বেসিক স্ট্রাকচারটা এটা আসলে একটা ফিউরানোজ রিং। তো আমরা দেখতে পারবো যে the basic structure of pentose sugar is the basic structure of pentose sugar is a furanose ring. এটা হলো বেসিক স্ট্রাকচারটা। আর অ্যাকচুয়ালি এটা কেমন পেন্টোজ সুগারটা? It is actually a 5-carbon sugar. এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার, এটা বেসিক স্ট্রাকচারটা ফিউরানোজ রিং এর মতো, মানে ফিউরেনের মতো, কিন্তু এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হলো কি 5-কার্বন সুগার। তো কেমন দেখতে চলো দেখে নিই। আচ্ছা, পেন্টোজ সুগারটা এটা আমি বলিনি আগে। পেন্টোজ সুগারটা টু টাইপস, একটা হলো রাইবোজ আর একটা হলো ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে? দেয়ার আর টু টাইপস অফ পেন্টোজ সুগার, একটা হলো রাইবোজ আর একটা হলো ডিঅক্সি রাইবোজ। তো রাইবোজের স্ট্রাকচারটা হলো, প্রথমে আমরা কি আঁকবো? একটা ফিউরেন রিং এর মতো একটা বেসিক স্ট্রাকচার আঁকবো। তারপর আমি কি বলেছিলাম? ইট ইজ এ 5-কার্বন সুগার। 5 কার্বন কিভাবে? ফার্স্ট, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ইটস দ্য ফিউরেন। 5th নাম্বার কার্বনটা এই যে এখানে CH2OH, দেখতে পাচ্ছ?
तो फर्स्ट कार्बन, second carbon, third carbon, fourth carbon, the basic structure of furan, and the fifth carbon is here. এখানে আমাদের থাকে fifth carbon, এখানে আমরা H, OH, OH, H, OH, H, H, third carbon, second. ঠিক আছে, তো এটা হলো আমাদের স্ট্রাকচার কিসের, রাইবোজ সুগার। ঠিক আছে, ঠিক আছে। তো এই স্ট্রাকচার থেকে আমরা কি শিখতে পারছি, ভালো করে যদি আমরা অবজার্ভ করি স্ট্রাকচারটাকে, আমরা দেখব যে এট পজিশন সেকেন্ড এন্ড থার্ড, সেকেন্ড এন্ড থার্ড পজিশনে কি আছে, দুটো ফাংশনাল গ্রুপ আছে। আশা করি তোমরা পড়েছো কেমিস্ট্রিতে ফাংশনাল গ্রুপ কি এবং কয় প্রকার কি কি আছে। ঠিক আছে, এট পজিশন সেকেন্ড এন্ড থার্ড এখানে আমাদের টু ফাংশনাল গ্রুপস আর দেয়ার। ওকে, এই দুটো ফাংশনাল গ্রুপ আছে। এখন তুমি যদি আরো স্পেসিফাই করতে চাও, দ্যাট ইজ হাইড্রোক্সিল গ্রুপ। কি ফাংশনাল গ্রুপ আছে, হাইড্রোক্সি ফাংশনাল গ্রুপ আছে এখানে দুটো। কোন কোন পজিশনে, সেকেন্ড এন্ড থার্ড। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, এটা সবাই আশা করি ভালো করে দেখেছো। তো চলো এখন আমরা ডিঅক্সি রাইবোজের স্ট্রাকচারটা দেখি। ঠিক আছে, তারপর আমরা ডিফারেন্সটা দেখব। এখনই আমরা বুঝতে পারবো যে কি ডিফারেন্স এই দুটোর মধ্যে। এখন যদি আমি ডিঅক্সি রাইবোজের স্ট্রাকচারটা আঁকি, সেই বেসিক স্ট্রাকচারটা কিসের মতো, ফিউরেন রিং এর মতো আঁকলাম। এখানে থাকে কি, ফিফথ কার্বন। ঠিক আছে, ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন। ওকে, OH, H, বাট এখানে একটা ডিফারেন্স আছে, এটা একটু বলবো। সেম ভাবে এখানে OH, H, H। আমরা যদি এখানে ছোট্ট করে রাইবোজের স্ট্রাকচারটা আবার আঁকি, তাহলে তোমাদেরকে ডিফারেন্সটা দেখতে পাবে তোমরা। ঠিক আছে, তো ইন কেস অফ রাইবোজ আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড এন্ড থার্ড কার্বনে আমরা দুটো হাইড্রোক্সিল মানে ফাংশনাল গ্রুপ দুটো আছে। কিন্তু ইন কেস অফ ডিঅক্সি রাইবোজ, তুমি নাম দিয়ে অনেকটা আশা করি গেস করতে পারবে যে নামে কি আছে, ডিঅক্সি। মানে এখানে হাইড্রোক্সিল গ্রুপ মানে এই ফাংশনাল গ্রুপটার জায়গায় একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে। হাইড্রোজেন দিয়ে এই ফাংশনাল গ্রুপটা, দ্যাট ইজ হাইড্রোক্সিল গ্রুপটা রিপ্লেস হয়ে যাবে, তাই এটার নাম কি, ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচারাল ডিফারেন্সটা রাইবোজ সুগার এন্ড ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে। ঠিক আছে, এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ওঠে যে কোনটা বেশি স্টেবল। ঠিক আছে, আমরা জানি যে আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম অর্গানিজমের ক্ষেত্রে, স্পেশালি ফর হিউম্যান বিংস, আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, ডিএনএ। দ্যাট ইজ ডিঅক্সিরাইবোজ থেকে যেটা তৈরি হয়, আমাদের পরে পর্ব যে কিভাবে তৈরি হয় ডিএনএ। তো এটা ডিএনএ বেশি স্টেবল। আরএনএ কেন বেশি স্টেবল না, কোশ্চেন অ্যারাইজেস। তো কেন, তুমি দেখো এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, তাই এটা রিঅ্যাক্টিভিটিটা বেশি হবে। ঠিক আছে, যে রাইবোজ সুগারের যে রিঅ্যাক্টিভিটিটা রাইবোজ সুগারের বেশি, কারণ এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে। এখানে একটা ফাংশনাল গ্রুপ, তা একটা তো রিপ্লেস হয়ে গেল এইচ দিয়ে, তাই এটা মোর স্টেবল। তো এখানে রিঅ্যাক্টিভিটি কার বেশি, রাইবোজ সুগারের। আর স্টেবিলিটি কার বেশি, ডিঅক্সিরাইবোজ সুগারের। তাই ডিএনএ ইজ মোর স্টেবল। এটা হলো একটা কারণ, আরো অনেক কারণ আছে, তোমরা পড়বে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, এটা হলো আমাদের পেন্টোজ সুগার, আমরা বুঝে নিলাম। এখন আমরা দেখব আমাদের নিউক্লিক অ্যাসিডের সেকেন্ড এলিমেন্ট, যেটা হলো কি, নাইট্রোজেনাস বেসিস। তো চলো দেখে নিই আমরা নাইট্রোজেনাস বেসিস কি কি আছে।
তো এখন আমরা আমাদের সেকেন্ড কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড যেটা হলো নাইট্রোজেনাস বেস বা বেসিস। ঠিক আছে, এটা হলো আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। প্রথমটা কি ছিল? পেন্টোজ সুগার। এবার আমরা দেখব নাইট্রোজেনাস বেসিস। তো নাইট্রোজেনাস বেসিসও টু টাইপস। একটা হলো পিউরিনস এবং আরেকটা হলো পিরিমিডিনস। ঠিক আছে, তো এখন পিউরিনসকে আবার আমরা পিউরিনস আবার টু টাইপস। ঠিক আছে, একটা হলো এডিনিন এবং আরেকটা হলো গুয়ানিন। ঠিক আছে, এবং পিরিমিডিনস হলো থ্রি টাইপস। একটা কি? সাইটোসিন, আরেকটা হলো থায়ামিন, এবং আরেকটা হলো ইউরাসিল। ঠিক আছে, তো আমরা কি পড়লাম? নাইট্রোজেনাস বেসেস আর অফ টু টাইপস, একটা হলো পিউরিনস আর একটা হলো পিরিমিডিনস। এবার পিউরিনসকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এডিনিন এবং আরেকটা হলো গুয়ানিন। এবং পিরিমিডিনসকে আমরা থ্রি টাইপসে ক্লাসিফাই করতে পারি, একটা হলো সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে মানে বাট ইন এনি নিউক্লিক অ্যাসিড যেমন আরএনএ বা ডিএনএ, ঠিক আছে, বাট ইন এনি নিউক্লিক অ্যাসিড দেয়ার আর টু পিউরিনস অ্যান্ড টু পাইরিমিডিনস। ঠিক আছে, তো বাট ইন এনি নিউক্লিক অ্যাসিড মানে যে কোনো নিউক্লিক অ্যাসিডে আমরা কী কী পড়ছি? আরএনএ এবং ডিএনএ। এদের মধ্যে দেয়ার আর টু পিউরিনস এবং টু পাইরিমিডিনস। মানে আরএনএ এবং ডিএনএ যে স্ট্রাকচারটা, এটার মধ্যে আমরা দুটো পিউরিনস পাই এবং দুটো পাইরিমিডিনস পাই। ঠিক আছে, কিন্তু তুমি যদি দেখো যে পিউরিনস আমাদের কাছে আছে দুটো, পাইরিমিডিনস আছে তিনটে, টোটাল কয়টা হলো? পাঁচটা। কিন্তু এখানে কি বলছে? দুটো পিউরিনস দুটো পিরিমিডিনস, কিন্তু পিরিমিডিনস তো এখানে কত? তিনটে। তো কীভাবে হবে? তো ইন কেস অফ ইন ডিএনএ আর ইন আরএনএ। ঠিক আছে, তো ইন ডিএনএতে কি হয়? পিউরিনস আর পাইরিমিডিনস। আচ্ছা, পিউরিনসের মধ্যে এডিনিনকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি, এ লিখতে পারি শর্ট ফর্মে, এবং গুয়ানিনকে জি। তেমনি সাইটোসিনকে আমরা সি লিখতে পারি, এবং থায়ামিনকে টি, এবং ইউরাসিলকে ইউ। ঠিক আছে, তো ডিএনএর ব্যাপারে কি হয়? ডিএনএর ক্ষেত্রে পিউরিনস থাকে, পিউরিনস দুটোই থাকে, এও থাকে অ্যান্ড জিও থাকে। তেমনি আরএনএর ব্যাপারেও, আরএনএর ক্ষেত্রেও এও থাকে, জিও থাকে। ঠিক আছে, তো ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে পিউরিনস দুটোই থাকে, এও থাকে, জিও থাকে। কিন্তু ডিফারেন্সটা কোথায় আসে? পাইরিমিডিনস। কীভাবে? ডিএনএর ক্ষেত্রে পাইরিমিডিনস থাকে সি এবং টি, মানে সাইটোসিন এবং থায়ামিন। কিন্তু ইন কেস অফ আরএনএ সি তো ঠিক থাকে, সাইটোসিন ঠিক থাকে, কিন্তু ইন প্লেস অফ টি এর পরিবর্তে এখানে এসে পড়ে ইউরাসিল, ইউ এসে পড়ে। এটাই ডিফারেন্স। এইখান থেকে আমরা আবার বলতে পারি যে ডিএনএ কেন স্টেবল? ইউরাসিল থায়ামিন থেকে একটু বেশি রিঅ্যাক্টিভ, তাই আরএনএটা একটু আনস্টেবল, ডিএনএটা স্টেবল। এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে ফেললাম যে কেন ডিএনএকেই অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল আমরা বেশি প্রেফার করি। ঠিক আছে, কারণ ডিএনএটা মোর স্টেবল। তো আমরা পেন্টোজ সুগারের ব্যাপারেও দেখেছিলাম যে যেহেতু একটা হাইড্রোক্সিল গ্রুপ রিপ্লেস হয়ে গেছে, তো ডিএনএটা বেশি স্টেবল। এখানেও নাইট্রোজেনাস বেসেও ইউরাসিল থায়ামিন থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই আরএনএটা বেশি আনস্টেবল আর ডিএনএটা বেশি স্টেবল। ঠিক আছে, এখন আমরা অন্য আরও কিছু পয়েন্টস দেখে নিই পিউরিনস এবং পাইরিমিডিনসকে নিয়ে। ঠিক আছে, এখন আমরা এখানে কি লিখেছিলাম? পিউরিনস
এবং এখানে পাইরিমিডিনস। ঠিক আছে, এখন আমরা চলো দেখবো যে পিউরিনস এবং পাইরিমিডিনসের ব্যাপারে আমরা আরেকটু ভালো করে চলো গভীরে ঢুকে একটু চর্চা করি। তো পিউরিনসটা হলো একটা ডাইসাইক্লিক, যে পিউরিনের যে স্ট্রাকচারটা এটা হলো ডাইসাইক্লিক, এটা আমরা যখন স্ট্রাকচারটা আঁকবো তখন আমরা দেখব। এবং পাইরিমিডিনসের স্ট্রাকচারটা মোনোসাইক্লিক। ডাইসাইক্লিক মানে এটার যে স্ট্রাকচার এটার মধ্যে দুটো সাইকেল আছে, মানে দুটো সাইকেল আছে, এবং পিরিমিডিনসের স্ট্রাকচারটার মধ্যে একটা সাইকেল আছে, যেটা আমরা পরে দেখবো যখন আমরা স্ট্রাকচারটা আঁকবো। ঠিক আছে, পিউরিনসের যে স্ট্রাকচারটা এটার মধ্যে 4টা নাইট্রোজেন আছে। ঠিক আছে, 4টা নাইট্রোজেন অ্যাটম আছে। ঠিক আছে, ভালো করে পিউরিন there are 4 নাইট্রোজেন অ্যাটমস। ঠিক আছে, এবং পিরিমিডিনসের স্ট্রাকচার ইন পিরিমিডিনস there are 2 নাইট্রোজেন অ্যাটমস। ঠিক আছে, তো পিউরিনসের স্ট্রাকচারে 4টা নাইট্রোজেন অ্যাটম থাকে এবং পিরিমিডিনসের ক্ষেত্রে 2টো নাইট্রোজেন অ্যাটম থাকে। ঠিক আছে, এবার আমাদের পজিশনগুলো জেনে নিই। পিউরিনসের যে স্ট্রাকচারটা এটার মধ্যে যে নাইট্রোজেন অ্যাটমগুলো থাকে এগুলো থাকে 1st, 3rd, 7th অ্যান্ড 9th পজিশন। এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা স্ট্রাকচারটা দেখবো। ঠিক আছে, এখন এতটুকু মনে রাখো যে পিউরিনসের ক্ষেত্রে যে 4টা যে নাইট্রোজেন অ্যাটম থাকে এগুলো কোথায় কোথায় থাকে? 1st পজিশন, 3rd পজিশন, 7th অ্যান্ড 9th পজিশন। এবং পিরিমিডিনসের ক্ষেত্রে তো 2টো নাইট্রোজেন আমরা জানি, 2টো নাইট্রোজেন কোথায় থাকে? 1st অ্যান্ড 3rd পজিশন। ঠিক আছে, তো চলো আবার আমরা একটা রিভাইজ করে ফেলি। তো নাইট্রোজেনাস বেসেস 2 টাইপস। কি কি? একটা হলো পিউরিনস আর একটা হলো পাইরিমিডিন। আমাদের কাছে পিউরিনস কি কি আছে? এডিনিন অ্যান্ড গুয়ানিন। আমাদের কাছে পিরিমিডিনস কয়টা আছে? 3টা আছে। কি কি? সাইটোসিন, থায়ামাইন অ্যান্ড ইউরাসিন। ঠিক আছে, তো ডিএনএর সময় আমরা কি করি? ডিএনএ এবং আরএনএর সময় পিউরিনস দুটোই থাকে, এবং পিরিমিডিনস ডিএনএর সময় থাকে এই দুটো, সি এবং টি ডিএনএ, এবং আরএনএর সময় থাকে সি এবং ইউ ফর আরএনএ। তারপর আমরা দেখলাম যে পিউরিনসের যে স্ট্রাকচারটা সেটা হলো কি ডাইসাইক্লিক, মানে দুটো সাইকেল আছে, এবং পিরিমিডিনসের যে স্ট্রাকচারটা এটা হলো মোনোসাইক্লিক। ঠিক আছে, পিউরিনসের স্ট্রাকচারের মধ্যে আমরা 4টা নাইট্রোজেন অ্যাটম পাই, এবং পিরিমিডিনসের স্ট্রাকচারের মধ্যে আমরা 2টো নাইট্রোজেন অ্যাটম পাই। এখন আমরা যদি 4টা নাইট্রোজেন অ্যাটম পাই পিউরিনসের, কোথায় কোথায়? 1st পজিশন, 3rd পজিশন, 7th পজিশন অ্যান্ড 9th পজিশন। এবং পিরিমিডিনসের জন্য আমরা যে স্ট্রাকচারটা পাই যেটার মধ্যে 2টো নাইট্রোজেন থাকে, কোথায় কোথায় থাকে? 1st পজিশন অ্যান্ড 3rd পজিশন। ঠিক আছে, এখন আমরা স্ট্রাকচারটা দেখব পিউরিনস এবং পাইরিমিডিনসের, কিন্তু স্ট্রাকচারে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, তো চলো এগুলো দেখে নিই। তো আমরা জানি যে আমাদের যে নিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ ডিএনএ, আমরা তো এই লেকচারটাতে ডিএনএতে বেশি জোর দিচ্ছি। তো ডিএনএতে কি হয়? আমাদের 3টা জিনিস দিয়ে তৈরি হয়, একটা পেন্টোজ সুগার, নাইট্রোজিনাস বেস, ফসফরিক অ্যাসিড। তো আমরা পেন্টোজ সুগার পড়ে ফেলেছি, এবার নাইট্রোজিনাস বেস আমরা পড়ে ফেলেছি। এখন নাইট্রোজিনাস বেস কীভাবে পেন্টোজ সুগারের সাথে কানেক্ট হয় এটা চলো দেখে নিই। তো আমরা নাইট্রোজিনাস বেসকে শর্ট ফর্মে ধরে লিখছি। ঠিক আছে, তো নাইট্রোজিনাস বেসেস অলওয়েজ attaches at first carbon of pentose sugar. তো নাইট্রোজিনাস বেসেস যেগুলো আছে পিউরিনস এবং পাইরিমিডিনস, ওরা সবসময় অলওয়েজ অ্যাটাচেস অ্যাট ফার্স্ট কার্বন অফ পেন্টোজ সুগার। তো
তো পেন্টোজ সুগার যে আমরা এঁকেছিলাম, তো এটা আমরা বলেছিলাম ফার্স্ট কার্বন। তো সবসময় নাইট্রোজেনাস যে বেসটা, এটা সবসময় ফার্স্ট কার্বনের সাথে অ্যাটাচ করবে, ঠিক আছে? In purines, the nitrogen at 9th position will attach with the pentose sugar. তো আমরা তো বললাম যে, আচ্ছা আরেকটা লিখে নিই, একসাথে বলে দেব। ইন pyrimidines nitrogen position will attach with the pentose sugar, ঠিক আছে? তো আমরা প্রথমে বললাম যে এই যে নাইট্রোজেনাস বেসিসটা যে আমাদের পেন্টোজ সুগারের সাথে অ্যাটাচ করবে, এই ক্ষেত্রে কি হবে, পিউরিনস যে নাইট্রোজেনাস বেসগুলো, ওদের যে আমরা পড়েছিলাম কি 4টা থাকে নাইট্রোজেন অ্যাটম। তো এই 4টার মধ্যে যে 9th পজিশনে যে নাইট্রোজেন অ্যাটমটা থাকে, 9th পজিশনে যে নাইট্রোজেন অ্যাটমটা থাকে, ওইটা পেন্টোজ সুগারের সাথে অ্যাটাচ করবে। পেন্টোজ সুগারের কোথায়? ফার্স্ট কার্বন, ঠিক আছে? এবং পিরিমিডিনসের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের ফার্স্ট পজিশন, ঠিক আছে? নাইট্রোজেনের ফার্স্ট পজিশন। তো পিরিমিডিনসে আমরা দুটো নাইট্রোজেন পাই, একটা হলো ফার্স্ট পজিশন আর একটা হলো থার্ড পজিশন। তো ফার্স্ট পজিশনে যে নাইট্রোজেনটা থাকবে পিরিমিডিনসে, ওইটা গিয়ে পেন্টোজ সুগারের ফার্স্ট কার্বনের সাথে অ্যাটাচ করবে, ঠিক আছে? আর একটা জাস্ট পয়েন্ট আছে, তারপর আমরা স্ট্রাকচারটা দেখব। আরেকটা পয়েন্ট হলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার থেকে কোশ্চেন আসে। অ্যান্ড this bond between pentose sugar and nitrogenous bases is known as glycosidic বন্ড, ঠিক আছে? তো এই যে আমাদের যে বন্ডটা ফর্ম হয় কার মধ্যে, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেসেসদের মধ্যে যেটা বন্ড ফর্ম হয়, এই যে বন্ডটা, এই বন্ডটাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, গ্লাইকোসাইডিক বন্ড। তো চলো আমরা এখন দেখে নিই স্ট্রাকচারস অফ পিউরিনস এবং পিরিমিডিনস। তো এখন আমরা যে স্ট্রাকচারটা দেখব, প্রথমে আমরা দেখে নেব প্রথম পিউরিনসের স্ট্রাকচার, ঠিক আছে? এই যে স্ট্রাকচারগুলো যে আমরা এখন করব, স্ট্রাকচারগুলো তোমাদের মনে না রাখলেও হবে, ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাকে কেন করাচ্ছি, তাতে তোমাদের কি কনসেপ্টটা আরও ভালো বিল্ড আপ হবে। তাই তোমরা ইমাজিন করতে পারবে যে হ্যাঁ, এই জন্যই এটা একটার সাথে কানেক্ট করছে, কিভাবে কানেক্ট করছে, বুঝলে তো? তো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আর যেগুলো পয়েন্টসগুলো, এগুলো মনে রাখবে। আর স্ট্রাকচারটা মনে না রাখলেও পারো, তবু দেখে নাও, তাহলে তোমাদের যে ক্লিয়ারিটিটা, এটা আরও ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে? আর এই জায়গাগুলোতে কার্বন, ঠিক আছে? আশা করি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো বন্ড লাইন নোটেশন, ঠিক আছে, স্ট্রাকচারের জন্য। তো এইগুলো হলো কার্বন। আর আমরা কি পড়েছিলাম, পিউরিনসের জন্য 4টে নাইট্রোজেন থাকে, 1 2 3 4, ঠিক আছে? তো আমরা এখন চলো নাম্বারিং করে নিই, কারণ নাম্বারিংটা ইম্পর্টেন্ট নেমিংয়ের জন্য, ঠিক আছে? 1
2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো আমরা কি বলেছিলাম যে পিউরিনসের যে 9th পজিশনে যেই নাইট্রোজেন অ্যাটমটা থাকে, প্রথমে তো 4টা থাকে, এটা শিওর, 1টা 2টা 3টা 4টা। কি বলেছিলাম, ফার্স্ট থার্ড সেভেন্থ এন্ড 9th পজিশনে নাইট্রোজেন থাকে 4টা। এবার 9th পজিশনে যে নাইট্রোজেন অ্যাটমটা, এখানে ধরো আমি আঁকলাম আমাদের পেন্টোজ সুগার, আমি আর এখানে এইচ ও এইচ আঁকছি না ব্যাপার। তো পেন্টোজ সুগার যে আমরা আঁকলাম, তা আমাদের এটা ফার্স্ট কার্বন ছিল, তো আমরা কি পড়েছি, নাইট্রোজিনাস বেসেস সবসময় পেন্টোজ সুগারের ফার্স্ট কার্বনের সাথে গিয়ে অ্যাটাচ করবে। তো এখানে যে 9th নাইট্রোজেনটা, এটা ফার্স্ট যে আমাদের এই কার্বন অ্যাটমটা পেন্টোজ সুগার, এটার সাথে গিয়ে অ্যাটাচ করবে, করে এই যে বন্ডটা তৈরি হবে, এটা ফার্স্ট কার্বন, এটার সাথে গিয়ে অ্যাটাচ করবে। ঠিক আছে, অ্যাটাচ করে যে বন্ডটা তৈরি হবে, এটাকে আমরা কি বলি, গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এটা হলো পিউরিনসের স্ট্রাকচার। এখন পিউরিনসের মধ্যে আমরা কি পাই, দুটো, এডিনিন এবং গুয়ানিন। তো এডিনিন, এডিনিনকে আমরা বলবো 6 অ্যামাইনো পিউরিন। তুমি চাইলে এই নামগুলো মনে রাখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এডিনিনকে কি বলি, 6 অ্যামাইনো পিউরিন। আচ্ছা, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো মানে NH2 গ্রুপ। ঠিক আছে, এখানে কি বলেছে, 6 অ্যামাইনো পিউরিন, মানে এই যে স্ট্রাকচারের যে 6th পজিশনটা, ওইখানে এখানে তো একটা H থাকবে C এর সাথে, তো এই Hটার পরিবর্তে এখানে 6th পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ লেগে যাবে। ঠিক আছে, NH2 লেগে যাবে। তো এটা হলো এডিনিন। তাহলে বাকি স্ট্রাকচারটা সেম থাকবে, শুধু 6th পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ অ্যাটাচ হয়ে যাবে, তো এটা হয়ে যাবে এডিনিন। এখন আমরা যদি গুয়ানিনের স্ট্রাকচারটা দেখি, গুয়ানিন আগে আমরা আমাদের জানতে হবে যে গুয়ানিনের নামটা কি, 2 অ্যামাইনো 6 অক্সো পিউরিন। ঠিক আছে, এটার নামটা কি, 2 অ্যামাইনো। অ্যামাইনো তো আমরা বললাম যে কি, এটা NH2, আর অক্সো মানে কিটো গ্রুপ। আশা করি তোমরা পড়েছো কিটো গ্রুপ কি কেমিস্ট্রিতে। ঠিক আছে, এখানে কি বললাম, গুয়ানিনের সাইন্টিফিক নেম কি, 2 অ্যামাইনো 6 অক্সো পিউরিন, মানে সেকেন্ড পজিশনে এখন অ্যামাইনো লাগবে। এই যে সেকেন্ড পজিশনটা, এখানে লাগবে কি অ্যামাইনো গ্রুপ, এবং 6th পজিশনে লাগবে কি কিটো গ্রুপ, অক্সিজেন। এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট হবে, এটাই কি হবে, গুয়ানিন। ঠিক আছে, তো আমরা কি পড়লাম, তো আমরা দেখলাম যে এটা হলো আমাদের বেসিক পিউরিনের স্ট্রাকচারটা, যেখানে 4টা নাইট্রোজেন থাকে, ফার্স্ট থার্ড সেভেন্থ এন্ড 9th পজিশনে, এবং 9th পজিশনে যে নাইট্রোজেনটা, এটা পেন্টোজ সুগারের ফার্স্ট পজিশনে কার্বনের সাথে লিঙ্ক হয়, এবং এই লিঙ্কটা যে হয়, বন্ডটা যে ক্রিয়েট হয়, এটাকে বলি আমরা গ্লাইকোসাইডিক বন্ড। এবং এখন পিউরিনস আমরা পড়েছি কি, 2 টাইপস, একটা হলো এডিনিন আর একটা হলো গুয়ানিন। তো এডিনিনের স্ট্রাকচারটা কেমন হবে, বেসিক স্ট্রাকচারটা সেম থাকবে, শুধু তুমি নামটা মনে রাখতে পারো, 6 অ্যামাইনো পিউরিন, মানে 6th পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ, দ্যাট ইজ NH2 গ্রুপ অ্যাটাচ করবে। ঠিক আছে, এবং গুয়ানিনের সময় কি হবে, গুয়ানিনের নামটা মনে রাখবো আমরা কি, 2 অ্যামাইনো 6 অক্সো পিউরিন। অক্সো মানে কিটো গ্রুপ, এবং অ্যামাইনো তো বললাম NH2 গ্রুপ। এখানে কি 2 অ্যামাইনো মানে সেকেন্ড পজিশনে অ্যামাইনো গ্রুপ লাগবে, এবং 6th পজিশনে কি অক্সো গ্রুপ লাগবে। তাইলে যদি এমন স্ট্রাকচার হয়, তাহলে আমরা কি বলবো, গুয়ানিন। ঠিক আছে, তো এখন আমরা দেখবো, আমরা কি দেখলাম, পিউরিনস দেখলাম, এখন আমরা দেখবো পিরিমিডিনস।
এখন আমরা দেখব পিরিমিডিনসের স্ট্রাকচার। ঠিক আছে, তো আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা দেখেছিলে আমি যে এঁকেছি এই যে স্ট্রাকচারটা এঁকেছিলাম পিউরিনের, এটা আমি মনে আছে ডাইসাইক্লিক বলেছিলাম। এই যে এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, হয়ে গেলো ডাইসাইক্লিক রিং। এবার আমরা যেটা আঁকবো সেটা হলো পিরিমিডিনস। পিরিমিডিনসটা আমরা কি বলেছিলাম, এটা হলো একটা মনোসাইক্লিক। মনোসাইক্লিক কিভাবে, এটা হলো কি পিরিমিডিনস, পিরিমিডিনসের স্ট্রাকচার। আমরা কি বলেছিলাম, পিরিমিডিনসে দুটো নাইট্রোজেন অ্যাটম থাকে, ঠিক আছে। আর এটা একটা মনোসাইক্লিক, মানে একটাই রিং আছে। এবার এটা নাম্বারিং করে নিন, 1 2 3 4 5 নাম্বারিংও করে নিলাম। এখন আমরা কি বলেছিলাম যে পিরিমিডিনসের যে ফার্স্ট নাম্বার কার্বনটা, এটা জয়েন করবে কার সাথে গিয়ে, পেন্টোজ সুগারের সাথে। আমরা পিউরিনসের সময় কি করেছিলাম, 9th নাম্বার কার্বনটা, আর পিরিমিডিনসের সময় ফার্স্ট নাম্বার কার্বনটা, ফার্স্ট নাম্বার নাইট্রোজেনটা গিয়ে ফার্স্ট নাম্বার কার্বনের, পেন্টোজ সুগারের ফার্স্ট নাম্বার কার্বনের সাথে বন্ড ক্রিয়েট করবে। আর এই বন্ডটাকে আমরা কি বলি, গ্লাইকোসাইডিক বন্ড। ক্লিয়ার? এবার আমরা দেখবো, এটা বুঝে গেছি, আশা করি আমরা বুঝতে পারলাম এটা কি স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো পিরিমিডিনস আর অফ 3 টাইপস। মনে আছে কি কি? একটা হলো কি সাইটোসিন, আরেকটা থায়ামিন, আরেকটা ইউরাসিন। ওদের স্ট্রাকচারগুলো চলো দেখি। তো এখন এই স্ট্রাকচারটাকে যদি আমি একটু ছোট করে আঁকি, এটা হলো আমাদের বেসিক পিরিমিডিনসের স্ট্রাকচার। নাম্বারিং করে নিই, 1 2 3 4 5 6। তো আমরা প্রথম যেটা দেখব সেটা হলো ইউরাসিল। ঠিক আছে, তো ইউরাসিলের যে নাম, আমরা এটাকে বলবো 2,4 অক্সো পিরিমিডিন। 2,4 অক্সো পিরিমিডিন। ঠিক আছে, অক্সো গ্রুপ তো আমরা বললামই। অক্সো মানে কি, কিটো গ্রুপ। মানে আমাদের যে 2,4 সেকেন্ড পজিশন এবং ফোর্থ পজিশনে কি হবে, আমাদের অক্সো গ্রুপ লাগবে, মানে কিটোন গ্রুপ লাগবে। যদি লাগে তাহলে আমরা ওই স্ট্রাকচারটাকে কি বলবো, ইউরাসিল। ঠিক আছে, তারপর আমরা করি সাইটোসিন। তো সাইটোসিনের নামটা হলো 4 অ্যামাইনো ইউরাসিল। ঠিক আছে, সাইটোসিনের নামটা কি, 4 অ্যামাইনো ইউরাসিল। তো ইউরাসিল তো ঠিকই আছে, এখন শুধু একটাই ডিফারেন্স হয়েছে, অ্যামিনেশন হয়েছে। অ্যামিনেশন জিনিসটা কি, ইউরাসিল থেকে সাইটোসিনের মধ্যে কি হয়েছে, অ্যামিনেশন। ঠিক আছে, তো অ্যামিনেশন জিনিসটা কি, সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, অ্যামিনেশন জাস্ট এডিশন অফ NH2। ঠিক আছে, তো ইউরাসিল থেকে সাইটোসিন একটাই ডিফারেন্স হয়েছে কি, ফোর্থ পজিশনে। আমরা এখানে কি 2 আর 4 এ কি ছিল, কিটো গ্রুপ ছিল। এখন সেকেন্ড পজিশনটা কনস্ট্যান্ট আছে, এখানে কিটো আছে, কিন্তু ফোর্থ পজিশনে কি হয়েছে, আমাদের অ্যামাইনো গ্রুপ NH2 গ্রুপ জয়েন করে ফেলেছে। তো এমন যদি হয়, মানে
ইউরাসিলের যদি অ্যামিনেশন হয় তাহলে কি হবে, সাইটোসিন হয়ে যাবে। ঠিক আছে, এখন লাস্ট আরেকটা কি রয়ে গেছে আমাদের, থায়ামিন। থায়ামিন, থায়ামিনের নামটা হলো 5-মিথাইল ইউরাসিল। ঠিক আছে, 5-মিথাইল ইউরাসিল। তো কি হয়েছে, আমরা যদি ইউরাসিল থেকে মিথাইলেশন করি, মিথাইলেশন এট পজিশন 5, তো কি হবে, মিথাইলেশন কি, যেমন অ্যামিনেশন ছিল এডিশন অফ NH2 গ্রুপ, এবং মিথাইলেশন হলো এডিশন অফ মিথাইল গ্রুপ। আমাদের যে এটাকে CH3 কে আমরা কি বলি, মিথাইল। ঠিক আছে, তো মিথাইলেশন কি, এডিশন অফ CH3 মানে মিথাইল গ্রুপ। ঠিক আছে, এবার কি হয়েছে, আমাদের ইউরাসিলের স্ট্রাকচারটা ক্লিয়ার আছে, এখানে কিটো লাগবে 2 আর 4 পজিশনে, অক্সিজেন লাগবে মানে কিটোন গ্রুপ। তো এবার কি হবে, এখানে কিটোন গ্রুপ লেগে থাকবে মানে এখানে অক্সিজেন থাকবে, কিন্তু 5th পজিশনে কি হবে, একটা মিথাইল গ্রুপ লেগে যাবে, CH3 লেগে যাবে। তো এই যে স্ট্রাকচারটা হবে এটা কি হয়ে যাবে, থায়ামিন। তো প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার আমাদের পিরিমিডিনসের। ঠিক আছে, আশা করি আমাদের বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার পিরিমিডিনসের, নাম্বারিংগুলো ক্লিয়ার। ঠিক আছে, তোমাদের নাম্বারিংগুলো স্ট্রাকচারে তো ইম্পর্টেন্ট না, কিন্তু তবু কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য জেনে রাখা ভালো। আর নাম্বারিংগুলো মনে রাখবে, নামগুলো মনে থাকলে তো বাস শেষ। তো আমরা ইউরাসিল কী করেছিলাম, 2,4 অক্সোপিরিমিডিন। তো কী হয়েছে, 2 আর 4, সেকেন্ড আর 4th পজিশনে কী হয়েছে, কিটো গ্রুপ লেগেছে। এমন হলে কি আমরা কি বলবো, ইউরাসিল। এবার ইউরাসিলে যদি আমরা এমিনেশন করি মানে NH2 গ্রুপ কোথায় অ্যাড করি, যদি 4th পজিশনে আমরা NH2 গ্রুপ অ্যাড করি, সেকেন্ডটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, 4th পজিশনে যদি আমরা NH2 অ্যাড করি মানে এমিনেশন করি, তাহলে কী হবে, ওই স্ট্রাকচারটা এটা হয়ে যাবে সাইটোসিন। এবার আমরা এটার নামটা কি বলবো, 4-অ্যামাইনো ইউরাসিল। ইউরাসিল নামটা কনস্ট্যান্ট থাকবে, সরি এখানে পিরিমিডিন, আর যেহেতু ইউরাসিল থেকে স্ট্রাকচারটা হচ্ছে তো ইউরাসিল নামটা এই দুটোতে কনস্ট্যান্ট থাকবে, সাইটোসিন এবং থায়ামিন। এবার যদি আমরা ইউরাসিলকে যদি আমরা মিথাইলেশন করি মানে 5th পজিশনে যদি আমরা মিথাইল গ্রুপ লাগাই, CH3 গ্রুপ লাগাই, তাহলে কী হবে, যে স্ট্রাকচারটা তৈরি হবে 5th পজিশনে যদি আমরা CH3 লাগাই, যে স্ট্রাকচারটা তৈরি হবে এটা হবে কি, থায়ামিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো স্ট্রাকচারসগুলো পিরিমিডিনস এন্ড পিরিমিডিনসের। ঠিক আছে, তো আমাদের দুটো কম্পোনেন্ট শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম আশা করি যে কী কী নিউক্লিক অ্যাসিডের, একটা হলো পেন্টোজ সুগার, আরেকটা হলো নাইট্রোজেনাস বেস। এবার আমাদের আরেকটা স্ট্রাকচার হয়ে গেছে, মনে আছে কি, আরেকটা কী ছিল, তো চলো আরেকটা দেখে নিই। আরেকটা ছিল হলো আমাদের, যেটা হলো 3rd নাম্বার, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা দেখে নাও, তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো ফসফরিক অ্যাসিড এতটুকুই, কিন্তু ফসফরিক অ্যাসিডটা কোথায় গিয়ে বন্ড হয়, তো লাইন লিখে নাও, ফসফরিক অ্যাসিড attaches with the 5th carbon of pentose sugar। তো ফসফরিক অ্যাসিডটা কোথায় গিয়ে জয়েন করে, 5th কার্বন অফ পেন্টোজ সুগার। আমরা জানতাম যে নাইট্রোজেনাস বেস মানে পিউরিনস এবং পিরিমিডিনস পেন্টোজ সুগারের 1st কার্বনের সাথে গিয়ে জয়েন করতো, এবং জয়েনিং যে বন্ডটা ক্রিয়েট করতে এটা কী ছিল, গ্লাইকোসাইড। আর ফসফরিক অ্যাসিড কোথায় জয়েন করে, ফসফরিক অ্যাসিড অ্যাটাচেস উইথ দি 5th কার্বন অফ পেন্টোজ সুগার, মানে এটা হলো আমাদের ফসফরিক অ্যাসিড। এটা হলো আমাদের কি, এমন পেন্টোজ সুগার, আমি আর এইচগুলো আঁকছি না। ঠিক আছে, এটা হলো আমাদের পেন্টোজ সুগার, এটা হলো আমাদের পেন্টোজ সুগার, এটা হলো আমাদের ফসফরিক অ্যাসিড। এখন এখানে একটা লিঙ্ক তৈরি হয়,
তো এখান থেকে কী হয়, একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায়। ঠিক আছে, তো ওয়াটার মলিকুল বেরিয়ে যাওয়ার পরে কী হবে, এখানে একটা লিঙ্ক তৈরি হবে। লিঙ্কটা তারও দেখাই তোমাদের, এখানে রাখছি ছোটো করে। ও ঠিক আছে, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই যে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কটার নাম হলো ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, এই যে বন্ডটা তৈরি হলো, একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গেল, কার মধ্যে, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগারের মধ্যে যে বন্ডটা ক্রিয়েট হলো, এটার নাম কি হলো, ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, তো ফসফোডাইএস্টার বন্ড কার কার মধ্যে তৈরি হয়, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগারের 5th নাম্বার কার্বনের সাথে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কমপ্লিট হলো 3টা কম্পোনেন্ট কিসের, নিউক্লিক অ্যাসিডসের। এবার আমরা বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিডসের ডেফিনেশনে তোমাদের আশা করি মনে আছে যে নিউক্লিক অ্যাসিডস আর দ্য পলিমার্স অফ নিউক্লিওটাইডস। তো আমাদের আগে নিউক্লিওটাইডসটা বুঝতে হবে, কিন্তু নিউক্লিওটাইডসটা বোঝার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস যেটা হলো নিউক্লিওসাইড, এটা বুঝি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখব সেটা হলো কি, নিউক্লিওসাইড। তো আমাদের বুঝতে হবে যে এই নিউক্লিওসাইড জিনিসটা কি। তো আমরা কি কি করলাম, পেন্টোজ সুগার করলাম, তারপর করলাম কি নাইট্রোজেনাস বেস, তারপর ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো এখন যদি আমরা পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস রেখে দিই, শুধু আমরা কি করলাম, শুধু পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেসের কম্বিনেশনটাকে আমরা কি বলি, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড ইজ জাস্ট দ্য কম্বিনেশন অফ পেন্টোজ সুগার অ্যান্ড নাইট্রোজেনাস বেস। মানে আমি যদি রাফলি আঁকি, তাহলে এটা হলো আমাদের পেন্টোজ সুগার, এটার সাথে যখন নাইট্রোজেনাস বেসটা অ্যাটাচ হবে, এটা সে নাইট্রোজেনাস বেস আর এটা পেন্টোজ সুগার, যখন এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট করবে, এটা হলো নিউক্লিওসাইড। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পলস দেখবো নিউক্লিওসাইডসের। some examples, কার, নিউক্লিওসাইডের some examples আমরা দেখে নিচ্ছি। তো ইন কেস অফ পিউরিনস, যেহেতু এখানে পেন্টোজ সুগারের সাথে শুধু নাইট্রোজেনাস বেস লাগবে, তো আমরা পিউরিনসের পাইরিমিডিনসেরই কথা বলবো। ঠিক আছে, তো এখানে যদি আমাদের সুগার নেই, আর সুগারটা যদি আমরা জানি পেন্টোজ সুগার কত টাইপস, 2 টাইপস, একটা হলো কি রাইবোস আর একটা ডিঅক্সিরাইবোস। আমরা যদি এখানে সুগারের জায়গায় মানে সুগারটা যদি রাইবোস নিই আর পিউরিনসটা যদি আমরা এডিনিন নিই, তাহলে আমাদের যে নিউক্লিওসাইডটা তৈরি হবে এটার নাম হবে কি, এডিনোসিন। ঠিক আছে, তারপর আমরা যদি সুগার নেই আর এবার সুগারটা ধরো নিলাম আমরা ডিঅক্সিরাইবোস, এবার এটার সাথেও ধরো আমরা এডিনিন দিলাম। তো আশা করি বুঝতে পারছো, এটা গেস করতে পারছো কি হবে, এটা হবে ডিঅক্সি এডিনিন। ঠিক আছে, তো সুগারটা যদি আমরা রাইবোস নিই আর পিউরিনসটা যদি আমরা এডিনিন নিই, তাহলে কি হবে, এডিনোসিন। আর যদি ডিঅক্সি রাইবোস নিই সুগারটা, আর এটার সাথে যদি আমরা পিউরিনসটা এডিনিন নিই, তো এতটুকু ডিফারেন্স যে এখানে ডিঅক্সি লেগে যাবে, ডিঅক্সি এডিনিন, সরি ডিঅক্সি এডিনোসিন। ঠিক আছে, তো এবার যদি আমরা সুগারটা নেই রাইবোস প্লাস পিউরিনসটা, এবার আরেকটা কি পিউরিনস আছে, গুয়ানিন আছে, এবং যদি আমরা ডিঅক্সি রাইবোস নিই,
সেম গুয়ানিন, তো কী হবে, তো এখানে যদি নিউক্লিওসাইডটা এখানে আমরা লিখছি কি নিউক্লিওসাইড, হ্যাঁ এখানে আমরা কি নিউক্লিওসাইড লিখছি, তো নিউক্লিওসাইডটার নাম হবে গুয়ানোসিন। আর যেহেতু এখানে আমরা ডিঅক্সিরাইবোজ নিয়েছি সুগারটা, তো এটার নাম হবে কি ডিঅক্সি গুয়ানোসিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি সরি আমরা যদি সুগারটা নিই রাইবোজ এবং পিউরিনস নিই এডিনিন, তাহলে কি হবে এডিনোসিন। আর যদি ডিঅক্সিরাইবোজ নেই তাহলে কি হবে ডিঅক্সি এডিনোসিন। তেমনি আমরা যদি সুগারটা নিই রাইবোজ এবং পিউরিনস নিই গুয়ানিন, তাহলে কি হবে গুয়ানোসিন, এবং ডিঅক্সিরাইবোজ নিলে কি হবে ডিঅক্সি গুয়ানোসিন। তো এটা তো হলো পিউরিনসের ব্যাপার। এখন হলো আমরা দেখবো হলো পিরিমিডিনস যদি আমি নেই তাহলে কি হবে। পিরিমিডিনস, তো এখন আমরা সুগারটা নিলাম রাইবোজ প্লাস, আর পিরিমিডিনস আমরা জানি কি কি আছে, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন, এই তিনটা আছে। তোমরা এটাকে মনে রাখার জন্য কাট দিয়ে মনে রাখতে পারো, সিওটি কাট মানে কেটে যাওয়া কাট। আচ্ছা চলো আমরা দেখে নিই पिरीमिडिन्स যদি আমরা রাইবোজের সাথে যদি আমরা साइटोसिन নিই तो बोलो क्या करेंगे, हवन नहीं करेंगे, यहाँ पे न्यूक्लियोसाइड बनाबो। तो न्यूक्लियोसाइडটা কি হবে সাইটিডিন, ঠিক আছে। তেমনি যদি আমরা এখানে ডিঅক্সিরাইবোজ নিই আর এখানে সেম সাইটোসিন নিই তাহলে কি হবে ডিঅক্সিসাইটিডিন, ঠিক আছে। এখন আমরা যদি এখানে রাইবোজ নেই প্লাস ইউরাসিল নিই তাহলে কি হবে, এখানে হবে ইউরিডিন, ঠিক আছে। এবার আমরা যদি এখানে ডিঅক্সি রাইবোজ প্লাস ইউরাসিল নিই তাহলে কি হবে বলো তো, তাইলে কিছুই হবে কেন, আমরা পড়েছি যে ডিঅক্সিরাইবোজ যে সুগারটা মানে ডিএনএ এর ক্ষেত্রে ইউরাসিল ইউজ হয় না, তো ডিএনএ এর ক্ষেত্রে কি হয় থায়ামিন, আর আরএনএ এর ক্ষেত্রে মানে রাইবোজের ক্ষেত্রে হয় ইউরাসিল, তাই রাইবোজের সাথে ইউরাসিল রিঅ্যাক্ট করে কি হয় ইউরিডিন, আর ডিঅক্সিরাইবোজের সাথে ইউরাসিল রিঅ্যাক্ট করে না, তো কিছুই প্রডিউস হয় না, ঠিক আছে। তেমনি রাইবোজের সাথে থায়ামিন রিঅ্যাক্ট করবে না, আর ডিঅক্সি রাইবোজের সাথে থায়ামিন কি করবে থায়ামিডিন, তো এগুলো হলো কিছু এক্সাম্পলস অফ নিউক্লিওসাইডস। তো পিউরিনসের জন্য কী কী নিউক্লিওসাইডস তৈরি হতে পারে, পিরিমিডিনসের জন্য কী কী হতে পারে আমরা দেখে নিলাম। আশা করি এগুলো মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা বুঝে নিলাম কি নিউক্লিওসাইড। এখন উই আর রেডি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডটা কি, নিউক্লিওটাইড, তো আমরা নিউক্লিওসাইড কি পড়েছিলাম পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেসিস, এটা হলো নিউক্লিওসাইড। নিউক্লিওটাইডের শুধু আরেকটা কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড যেটা হলো ফসফরিক অ্যাসিড, এটা অ্যাড হয়ে যাবে, ফসফরিক অ্যাসিড এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে নিউক্লিওটাইড। তো আমরা যদি রাফলি এটাকে স্কেচ করি তাহলে কি হবে, এখানে আমাদের ফসফরিক অ্যাসিড আর এখানে আমাদের একটা নাইট্রোজেনাস বেস, এটা পিএস আর এটা হলো ফসফরিক অ্যাসিড, পিএস মানে পেন্টোজ সুগার, ঠিক আছে। এটা হলো নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড ফর্মুলা, ঠিক আছে।
এখন আমরা নিউক্লিওসাইড বুঝলাম, নিউক্লিওটাইড বুঝলাম, নিউক্লিক অ্যাসিডসও বুঝলাম। এবার এবার আমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম নিউক্লিক অ্যাসিডসের, যে নিউক্লিক অ্যাসিডস আর দ্য পলিমার অফ নিউক্লিওটাইডস, এবার এটার রিয়েল মিনিংটা আমরা বুঝতে পারবো কীভাবে। ওয়ান নিউক্লিওটাইড joins with other nucleotide through 3,5 phosphodiester linkage and form a strand or polynucleotide chain। তো কি লিখলাম, ওয়ান নিউক্লিওটাইড, আমরা জানি নিউক্লিওটাইড কি, ওয়ান নিউক্লিওটাইড জয়েন্টস উইথ আদার নিউক্লিওটাইড, মানে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে অ্যাটাচ করে থ্রু 3,5 বা 3-5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ। আচ্ছা, এই ফসফোডাইএস্টার লিঙ্কেজটা কি আমরা দেখবো এখন। অ্যান্ড ফর্ম এ স্ট্র্যান্ড অর পলিনিউক্লিওটাইড চেইন। আচ্ছা, আমরা কি বলেছিলাম ডেফিনেশনটাতে নিউক্লিক অ্যাসিডের, যে নিউক্লিক অ্যাসিড আর দ্য পলিমার্স অফ নিউক্লিওটাইড। তো পলিমার্স কি, একটা আর একটা মনোমার্সের সাথে অ্যাটাচ, যখন একটা মানে একটা মনোমার আরেকটা মনোমারের সাথে অ্যাটাচ করে একটা চেইন লাইক স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা বলি কি পলিমার। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে পলিমারটা কে ছিল, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে মনোমারটা কে ছিল, নিউক্লিওটাইড। তো অনেকগুলো নিউক্লিওটাইড যখন একটার সাথে একটা লিঙ্ক করবে, লিঙ্ক করে একটা চেইনের মতো স্ট্রাকচার ক্রিয়েট করবে, এটাকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড অর পলিনিউক্লিওটাইড চেইন। ঠিক আছে, এবার এটা একটা মনোমার নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড আরেকটা মনোমার, এখন এই দুটোকে তো একটা কিছু দিয়ে লিঙ্ক করতে হবে। ঠিক আছে, তো ওই লিঙ্কটা হলো কি 3,5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ। তো চলো এখন দেখে নিই যে 3,5 ফসফোডাইএস্টার লিঙ্কেজটা কি। দেখো, সে আমি এখানে একটা রাফলি একটা নিউক্লিওটাইড, এখানে হবে নাইট্রোজেন বেস, আচ্ছা নাম্বারিংগুলো মনে আছে তো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এবং এটা 5। ঠিক আছে, তেমনি এখানে এটা 1 আর এখানে লাগবে আরেকটা নাইট্রোজেনাস বেস, এটা 1, এটা 2, 3, 4 আর এখানে 5। ঠিক আছে, তো এবার এখানে আমি যদি একটা ফসফরাস এসিড রাখি, তাহলে এটা আমরা ফসফরাস অ্যাসিড, এটা একটা নিউক্লিওসাইড, এটা একটা নিউক্লিওসাইড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কোনটা নিউক্লিওসাইড। এবার আমরা কি দেখেছিলাম, ফসফোডাইএস্টার বন্ড কি হয়, এখান থেকে আমরা OH CH2OH, আমরা এখান থেকে এটা কি করি, ওয়াটার বের করে দিই, ওয়াটার মলিকিউল। তো এখানে একটা বন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে বন্ডটা দেখাচ্ছি। হ্যাঁ, 4, 5, তো এখানে একটা বন্ড ক্রিয়েট হয়, এটার নাম কি ছিল, ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, তেমনি আমাদের মনে আছে যে এখানে একটা OH থাকে। ঠিক আছে, তো এই OH এর সাথে এখানেও একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, বেরিয়ে এখানেও একটা ফসফোডাইএস্টার বন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, এখানে একটা ফসফোডাইএস্টার বন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, এবার দেখো এই যে ফসফরাস মলিকিউলটা, এটা কি করছে, একটা নিউক্লিও, এখন দেখো
এই যে এই ব্যাপারটা, এটা হয়ে গেল কি নিউক্লিওটাইড, এই ব্যাপারটাও কি হয়ে গেল একটা নিউক্লিওটাইড। ওদের দুজনকে কে জয়েন করছে? এই যে ফসফরাস মলিকুলটা। তো যেহেতু জয়েন করছে, লিঙ্ক করছে, তাই আমরা এটাকে কি বলবো? আচ্ছা 3,5 কেন? এই দেখো, এই যে এই নিউক্লিওসাইডের যে 3 নম্বর এন্ডটা, মানে 3 নম্বর যে কার্বনটা এটা, এবং এই নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনটা, এই দুটোর মধ্যে কিন্তু লিঙ্ক হয়েছে থ্রো ফসফরাস। ঠিক আছে, তাই আমরা এটার নাম কি বলি? 3-5 ফসফো, এটা আমরা কি বলি? 3-5 ফসফো ডাইএস্টার লিঙ্কেজ। আশা করি বুঝতে পারছো কেন আমরা এটাকে 3,5 বলি। কারণ এখানে OH এর সাথে যখন এই ফসফরাসটা লাগে, এটা 3 নম্বর কার্বনের সাথে লাগে, আর এখানে কার সাথে লাগে? 5 নম্বর কার্বনটার সাথে, তাই 3-5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ। তেমনি এখানে নিচে এই 3 এর সাথে এখানে আরেকটা ফসফরাস থাকবে, এমন করে এই চেনটা এদিকে দিয়ে বাড়তে থাকবে, তেমনি এখান দিয়ে এভাবে বাড়তে থাকবে এই চেনটা। তো এই যে আমাদের যে সবটা একটা চেনের মতো একটা স্ট্রাকচার তৈরি হবে, এটাকে আমরা কি বলবো? polynucleotide chain or a strand। আশা করি বুঝতে পারলে যে স্ট্র্যান্ডটা কি বা পলিনিউক্লিওটাইড চেইনটা কি। এটাকে যদি আমি সিম্পলি আঁকি তাহলে কি হবে? অনেকটা এমন হয়ে যাবে, এটা একটা স্ট্র্যান্ড, তেমনি আরেক সাইডে অপোজিট সাইডে আরেকটা স্ট্র্যান্ড থাকবে, নাইট্রোজেনাস বেসগুলো বাইরের দিকে এইভাবে থাকবে। ঠিক আছে, তো এটা একটা রাফ স্কেচ অফ ডিএনএ। আমরা কিন্তু এখনও ডিএনএতে আসিনি, ডিএনএর যে মেইন স্ট্রাকচারটা এটাতে কিন্তু আসিনি, আমরা ডিএনএ জাস্ট একটা স্ট্র্যান্ডকে পড়েছি। ঠিক আছে, তো এটার মধ্যে কি অনেকগুলো নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার লিঙ্কেজ দিয়ে একটার সাথে একটা লাগানো থাকে, তো এইভাবে একটা স্ট্র্যান্ড তৈরি হয়, একটা স্ট্র্যান্ড তৈরি, এমন আরেকটা স্ট্র্যান্ড থাকবে, তেমন দুটো স্ট্র্যান্ড কাছাকাছি আসে এবং একটা ডিএনএ স্ট্রাকচার তৈরি করে। তো চলো এখন আমরা যেটা দেখব সেটা হলো ডিএনএ যে মেইন স্ট্রাকচারটা এটা কেমন দেখতে। ঠিক আছে, চলো দেখে নিই। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো স্ট্রাকচার অফ ডিএনএ, যে ডিএনএ যে মেইন স্ট্রাকচারটা এটা কেমন। ঠিক আছে, এটাকে আমরা একটু জেনে নিই কিছু, যে মেনি সায়েন্টিস্টস had worked on the structure of DNA, but the work of the first successful work was done by Watson and Crick। ঠিক আছে, তো many scientists had worked on the structure of DNA, মানে আমরা তো জেনে নিলাম যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, মানে নিউক্লিওটাইড একটার সাথে একটা মানে পলিনিউক্লিওটাইডিক চেইনটা জেনে নিলাম, কীভাবে একটা স্ট্র্যান্ড তৈরি হয় এটা জেনে নিলাম, কিন্তু স্ট্রাকচার অফ ডিএনএটা কেমন, তাই এটা জানার জন্য অনেক সায়েন্টিস্ট কাজ করেছিলেন, যেমন চার্গাফ, ওয়াটসন, ক্রিক, আরও অনেক ছিলেন। তো বাট দ্য ফার্স্ট সাকসেসফুল ওয়ার্ক ওয়াজ ডান বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক। তো প্রথম যে মানে যারা ডিএনএ স্ট্রাকচারটাকে ভালো করে বোঝাতে পেরেছেন তারা হলো কারা? ওয়াটসন অ্যান্ড ক্রিক। তাই আমরা ওদের কাজটাকে আমরা বলি ওয়াটসন, মানে আমরা ডিএনএটা যে পড়ব এটা আসলে ওয়াটসন অ্যান্ড ক্রিকের দেওয়া, তাই আমরা এটাকে বলি ওয়াটসন অ্যান্ড ক্রিকস মডেল। ঠিক আছে, তো এখন আমরা দেখে নিই ওরা কি কি বলেছি ওয়াটসন অ্যান্ড ক্রিক।
তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো ওয়াটসন অ্যান্ড ক্রিকস মডেল অফ ডিএনএ। ঠিক আছে, তো ওরা প্রথম বলেছিল যে অ্যাকর্ডিং টু দেম কারা, ওয়াটসন এন্ড ক্রিক। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দেম ডিএনএ is a double helix structure that is double stranded। মানে আমরা যে দেখেছি একটা স্ট্র্যান্ড তৈরি হলো, তো ডিএনএ ওরা কি বলেছে ডাবল হেলিক্স স্ট্রাকচার, মানে দুটো স্ট্র্যান্ড দিয়ে তৈরি। তো যেহেতু এটা দুটো স্ট্র্যান্ড আমরা এটাকে কি বলি ডিএস ডিএনএ। এখন এর মধ্যে এক্সেপশন আছে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পাওয়া যায়, কিন্তু এটা এক্সেপশন, আমরা পড়ছি নর্মাল কেস যেটা হলো ডিএস ডিএনএ। এখন এই ডাবল হেলিক্স স্ট্রাকচারটা কেমন? ডাবল হেলিক্স স্ট্রাকচারটা তুমি যদি দেখো, সে এটা একটা স্ট্র্যান্ড এবং এটা আরেকটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড, এটা একটা পলিনিউক্লিওটাইডিক চেইন, এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন। ঠিক আছে, এবার দুটো চেইন যদি একটার সাথে একটা এন্ট্যাঙ্গেল হয়ে যায়, আমরা যদি একটার সাথে একটা এন্ট্যাঙ্গেল করি, অনেকটা এমন স্ট্রাকচার আসে, এই যে দেখছো তোমরা সবাই, অনেকটা এমন স্ট্রাকচার আসে। তো এই যে স্ট্রাকচারটা এই যেভাবে ঘুরছে, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি কি হেলিক্যাল স্ট্রাকচার। তো এটা কি ডিএনএটা কেমন? ডিএনএ ইজ এ ডাবল হেলিক্স স্ট্রাকচার, এই যে এমন। তো দেখছো ভালো, এখানে তুমি ভালো করে দেখতে পারবে যে এই যে তোমাকে দেখাই, এই যে হলুদ একটা স্ট্র্যান্ড, এই যে সাদা কালার একটা স্ট্র্যান্ড, এমন তো কালার থাকে না, তবু বোঝানোর জন্য এমন হলো দুটো স্ট্র্যান্ড। ঠিক আছে, নেক্সট ওরা কি বলেছিল, যেটা আমরা অলরেডি জানি, each strand is made up of nucleotides। এটা আমরা আগেও জানি যে একটা স্ট্র্যান্ড কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইডস দিয়ে তৈরি। ঠিক আছে, নেক্সট যেটা এটা একটা ইম্পর্টেন্ট বলেছিল ওরা, টু strands are antiparallel। দুটো স্ট্র্যান্ড কি অ্যান্টিপ্যারালাল। অ্যান্টিপ্যারালাল অর্থটা কি? প্রথমে আমরা বুঝি প্যারালাল। প্যারালাল মানে আমি যেমন এখানে করলাম যে দুটো স্ট্র্যান্ড একটার সাথে একটা এভাবে অ্যান্টেঙ্গেল, কিন্তু এখানে দুটো কিন্তু লাগানো একটার সাথে একটা। ঠিক আছে, কিন্তু আসল ডিএনএ কি, তুমি ধরো এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ডকে তুমি এবার টুইস্ট করে দাও, ঘুরিয়ে দাও, কিন্তু ঘুরিয়ে তুমি রাউন্ড সিঁড়িগুলো দেখেছো, অনেকের বাড়িতে থাকে যেভাবে ঘুরে ঘুরে সিঁড়িগুলো উঠে। তো ঠিক আছে, তো দুটো সিঁড়ি মানে কোনোদিন একটার সাথে একটা এভাবে লাগে না স্ট্র্যান্ডগুলো। যেমন আমি এখানে দেখিয়েছি একটার সাথে একটা লেগে রয়েছে, তোমাকে দেখো, যেমন এখানে একটার সাথে একটা লেগে রয়েছে, এমন লেগে না, এটা দুটো স্ট্র্যান্ড একটার সাথে একটা প্যারালাল, এইভাবে প্যারালালি ঘুরে ঘুরে মানে টুইস্ট হচ্ছে আর কি, এভাবে প্যারালাল ঘুরছে, কিন্তু একটার সাথে একটা এভাবে কোনোদিন টাচ করে না, প্যারালাল থাকে, মানে ওদের মাঝখানে যে ডিস্টেন্সটা এটা কনস্ট্যান্ট থাকে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার এটা হলো প্যারালাল। এবার অ্যান্টি প্যারালাল কেন? অ্যান্টি প্যারালাল কারণ সে এটা একটা স্ট্র্যান্ড, ঠিক আছে, এবং এটা একটা স্ট্র্যান্ড। তো আমরা জানি কি 3,5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ দিয়ে জয়েন করা থাকে। এবার কোথাও না কোথাও গিয়ে তো শেষ হলো স্ট্র্যান্ডটা। ঠিক আছে, এখন যেখানে শেষ হলো, ধরো ওইদিকে ওই পেন্টোজ সুগারের 5th কার্বন যে এন্ডটা থাকে ওইটা মানে রয়ে গেল, তো এই সাইডটা হবে কি 5th কার্বন, আর যেদিকে থার্ড নাম্বার কার্বনের এন্ডটা মানে ফ্রি রয়ে গেছে ওই সাইডটাকে আমরা বলি 3 প্রাইম। তো এটা হলো একটা স্ট্র্যান্ড। তো যদি একটা স্ট্র্যান্ড যদি 5 প্রাইম 3 প্রাইম এই ডাইরেকশনে হয়, ঠিক আছে, তো আরেকটা স্ট্র্যান্ড কোন দিকে হবে, এদিকে হবে 3 প্রাইম, এদিকে হবে 5 প্রাইম, আরেকটা স্ট্র্যান্ড হবে এই ডাইরেকশনে। তো দুটো প্যারালাল, ওদের মাঝখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট, আর এই স্ট্র্যান্ডের ঠিক অপোজিট ডাইরেকশনে আরেকটা স্ট্র্যান্ড হবে, তো দুটো অ্যান্টি প্যারালাল। তো এখন দুটো কীভাবে টুইস্ট হবে, কীভাবে, এই তো ওরা কোনোদিন এই যে ক্রস সেকশনটা এটা কিন্তু এবার উপর দিয়ে, হ্যাঁ, এটা মানে ঠিক করে একটার সাথে একটা কানেক্ট করছে না, কিন্তু এটা যেহেতু এটা 2D, তুমি 3D দেখলে বুঝতে পারতে হলে তুমি এটা একটু
একটু টাফ, একটু ইমাজিন করতে পারো তুমি। এভাবে যখন ঘুরছে এটা, এখানে কিন্তু টাচ হচ্ছে না, জাস্ট একটাকে একটা ক্রস করছে, ঠিক আছে। আর ওদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা কি প্যারালাল, দ্যাট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা যদি 5 প্রাইম হয়, এই স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড, তো এটা হবে 3 প্রাইম, আর এটা হবে 5 প্রাইম, আর এই যে স্ট্যান্ডার্ড, এটা হবে এখানে 3 প্রাইম। তো আশা করি বুঝতে পেরেছো যে 2 স্ট্যান্ডস আর অ্যান্টি প্যারালাল, ঠিক আছে। এবার যে নেক্সট ওরা বলেছিল সেটা হলো 2 strands are attached to each other through connection between their nitrogen bases, ঠিক আছে। এবার দুটো স্ট্যান্ডের যে মানে দুটো স্ট্যান্ডের মাঝখানে যে দুটো স্ট্যান্ড, একটা স্ট্যান্ডের সাথে আরেকটা স্ট্যান্ড যে কানেক্টেড, আর এই যে ডিস্টেন্সটা প্যারালাল, এটা যে কনস্ট্যান্ট, এটা কেন? কারণ এই যে এটা একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড, দূরে রাখি এটা স্ট্যান্ড। তো আমরা দেখেছিলাম যে এখানে একটা নাইট্রোজেন বেস থাকে, এখানে নাইট্রোজেন বেস থাকে, এখানে নাইট্রোজেন বেস থাকে, তেমনি এখানেও নাইট্রোজেন বেস থাকবে, এখানেও নাইট্রোজেন বেস থাকবে, এবং এখানেও নাইট্রোজেন বেস থাকবে। এবার দুটো স্ট্র্যান্ড একটার সাথে একটা কীভাবে কানেক্টেড? এই যে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে বন্ডিংটা ক্রিয়েট হয়, এই যে নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ডিংটা ক্রিয়েট হয়, এই বন্ডিংগুলোর সাহায্যে থ্রু দি কানেকশন বিটুইন দেয়ার নাইট্রোজেন বেসেস, এই দুটো নাইট্রোজেন বেসের জন্য এই দুটো স্ট্র্যান্ড একটার সাথে একটা লিঙ্ক জয়েন করা, অ্যাটাচ করা। আর যেহেতু নাইট্রোজেন বেসের মানে মধ্যে যে বন্ডগুলো এগুলো কনস্ট্যান্ট, তাই ওদের মাঝখানে যে ডিস্টেন্সটাও কনস্ট্যান্ট, ঠিক আছে, এই জন্য ওরা প্যারালাল, ঠিক আছে। এবার যে নেক্সট পয়েন্টটা সেটা হলো অলওয়েজ পিউরিনস, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পিউরিনস attaches or connects with pyrimidines। তো এই লাইনটার মানে কি? তো আমরা জানি নাইট্রোজেন বেসেস কি কি আছে, পিউরিনস আছে, 2 টাইপস, পিউরিনস আর একটা পাইরিমিডিনস। এবার আমরা জানি একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের সাথে কিভাবে কানেক্টেড, নাইট্রোজেন বেসেস দিয়ে। এবার পিউরিন সবসময় পিরিমিডিনসের সাথে কানেক্ট করবে কিভাবে? সে এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এখানে যে নাইট্রোজেন বেসটা, এটা ধরো এডেনিন, এখানে থায়ামিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, ঠিক আছে। তো কি হবে, সবসময় সবসময় আমরা পড়েছি টি এর সাথে বন্ড করবে ইন কেস অফ ডিএনএ, আর জি সবসময় সাইটোসিন মানে গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ড করবে ইন কেস অফ ডিএনএ। আরএন, এটা জেনে রাখো, এখন আমরা পড়ছি না আরএনএ, তবে জেনে রাখো আরএন এর সময় কি এ বাইন্ড করে কার সাথে, ইউরাসিল, থায়ামিনের জায়গায় আমরা জানি ইউরাসিল, এবং জি বাইন্ড করে কার সাথে, সাইটোসিনের সাথে, এটা কনস্ট্যান্ট। এখন এই যে বাইন্ডিংটা, এটা কীভাবে হয়? এই যে বাইন্ড করে থায়ামিনের সাথে, এটা একটা ডাবল বন্ড, এটা একটা হাইড্রোজেন বন্ড দিয়ে মানে বাইন্ডিংটা হয়, ঠিক আছে। তো এই আর টি এর মাঝখানে ডাবল বন্ড থাকে, ডাবল হাইড্রোজেন বন্ড থাকে, আর জি আর সি এর মাঝখানে কি ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে। সিমিলারলি এখানেও এ আর ইউর মধ্যে ডাবল হাইড্রোজেন বন্ড, এখানে জি আর সি এর মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড। তো সে এখানে আমরা টি দিলাম, এর সামনে টি, টি এর সামনে এ, জি এর সামনে সি, সি এর সামনে জি। এই দুটো ডাবল হাইড্রোজেন বন্ডিং দিয়ে কানেক্ট থাকবে, এই দুটো ডাবল, এই দুটো ট্রিপল হাইড্রোজেন বন্ডিং দিয়ে কানেক্ট থাকবে, এই দুটো ট্রিপল হাইড্রোজেন বন্ডিং দিয়ে কানেক্টেড থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে এটা। এখন আমরা যে এই যে কানেকশনটা, এই যে ব্যাপারটা, এখানে এই যে টি এর সাথে কানেক্ট করছে, জি সি এর সাথে কানেক্ট করছে, ডাবল বন্ডি, এখানে ট্রিপল বন্ডি, এই যে ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে, এই কানেকশনের ব্যাপারটাকে আমরা কি বলি? বেস পেয়ার রুল। আমরা এটাকে কি বলি? বেস পেয়ার রুল। তো বেস পেয়ারটা কি? এই যে কানেকশনটা তৈরি হচ্ছে, এই যে একটা কানেকশন তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি?
এই জিনিসটাকে আমরা বলি বেস পেয়ার। বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার, এটা আর একটা বেস পেয়ার, এগুলো কি, এগুলো হলো বেস পেয়ার। আর এই যে বেস পেয়ারের মধ্যে যে রিলেশনটা, এই যে এ এর সাথে টি কানেক্ট হবে, জি এর সাথে সি কানেক্ট, এটা একটা রুল, এটাকে আমরা কি বলি, বেস পেয়ার রুল। ঠিক আছে, এবার আমরা দেখব যে ডিএনএ স্ট্রাকচারটাকে আমরা আরেকটু ক্লোজলি দেখব। ঠিক আছে, এটার ব্যাপারে আর কি কি জানার আছে চলো দেখি। তো সে এটা একটা ডিএনএ, হ্যাঁ রাফলি একটা স্কেচ করলাম, এটা একটা ডিএনএ। এবার চলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখি। এই যে দুটো স্ট্র্যান্ডস, ঠিক আছে, এই দুটো স্ট্র্যান্ডসের মাঝখানে, এটা একটু মুছে দেবো, এই দুটো স্ট্র্যান্ডসের মাঝখানের যে ডিস্টেন্সটা, এটা হলো 20 আর্মস্ট্রং। আমরা কি লিখতে পারি, diameter of the DNA helix is কত, 20 আর্মস্ট্রং। এটাকে আমরা ডায়ামিটার বলতে পারি। ঠিক আছে, তো ডিএনএ হেলিক্সের যে ডায়ামিটারটা, এটা কি 20 আর্মস্ট্রং। এবার ডিস্টেন্স বিটুইন one turn is, one টার্নটা আমরা কি বুঝবো, is 34 আর্মস্ট্রং। এবার ওয়ান টার্ন বলতে কি, সে মানে ওয়ান টার্ন মানে টোটাল একটা 360 ডিগ্রি একটা রাউন্ড করা ওয়ান টার্ন। সে এটা একটা তুমি সিঁড়ির মতো ভাবো, এইভাবে গোল হয়ে নামছে। এবার তুমি এই সিঁড়িটাতে পা দিবে, ঠিক আছে, এবার নামছো নামছো নামছো, একটা টার্ন দিয়ে আবার যখন এই স্ট্যান্ডটার দিকে খেয়াল রাখো, ঠিক আছে, এই স্ট্যান্ডটা দিয়ে নামছো নামছো নামছো, যখন আবার ঠিক এই সিঁড়িটার ঠিক নিচের সিঁড়িটাতে পৌঁছে যাবে, এই স্ট্যান্ডের ঠিক নিচের সিঁড়িটাতে, মানে একটা টোটাল 360 টার্ন নিয়ে নিয়েছো তুমি, টোটাল একটা 360 টার্ন নিয়ে নিয়েছো। তো এই যে এটাকে হবে ওয়ান টার্ন, ওয়ান টার্ন। আশা করি বুঝতে পেরেছো। তো এটা হলো ওয়ান টার্ন। তেমনি আমি যদি এই স্ট্যান্ডটা নিয়ে, আমি যদি এই স্ট্যান্ডটা নিয়ে করছি, এটা হলো স্ট্যান্ড ওয়ান, সেটা স্ট্যান্ড টু। তো স্ট্যান্ড ওয়ানের জন্য এটা হলো ওয়ান টার্ন। এবার স্ট্যান্ড টু এর জন্য সে আমি নিলাম, এটা হলো সেই আমি এই ডিপ্রেশনটা নিলাম, ঠিক আছে, বা ধরো আমি এই জায়গাটা নিলাম, এই স্টেপটা নিলাম স্ট্যান্ড টু এর। এই স্টেপ থেকে আবার যে এই যে স্টেপটা, এই যে এখানে যার কমপ্লিট হবে, যে এই যে স্টেপটা 360 একটা টার্ন রোটেট করলাম, তো এই যে এই ডিস্টেন্সটা হবে ওয়ান টার্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই যে ওয়ান টার্নের যে ডিস্টেন্স, এটা কত, এটা হলো 34 আর্মস্ট্রং। এই যে ডিস্টেন্সটা এখান থেকে এখানে, এটা হলো কত, 34 আর্মস্ট্রং। এবার there are 10 base pairs in each turn. এখন কি বলেছে, ইচ টার্ন মানে একটা টার্ন, আশা করি একটা টার্ন বুঝেছো তোমরা কি। এবার একটা টার্নের মধ্যে 10টা বেস পেয়ার থাকে। আমরা বললাম যে বেস পেয়ারটা কি, এখানে ধরো একটা বেস পেয়ার, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তো একটা টার্নের মধ্যে কয়টা বেস পেয়ার থাকে, 10টা বেস পেয়ার থাকে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টে, 6টে, 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক আছে, একটা টার্নের মধ্যে 10টা বেস পেয়ার থাকে। এবার এক একটা যে বেস পেয়ার, এক একটা বেস পেয়ারের মাঝখানের যে ডিস্টেন্সটা, এটা হবে 3.4 আর্মস্ট্রং। ঠিক আছে, তো দ্য ডিস্টেন্স বিটুইন two consecutive base pair কে আমি বিপি দিয়ে লিখছি, base pair is 3.4 আর্মস্ট্রং। তো এগুলো হলো কিছু জিনিস যেগুলো আমাদের ডিএনএ এর ব্যাপারে জেনে রাখাটা দরকার। কি কি জানলাম আমরা, এই যে ডিএনএ প্রথমে একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, তো ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে যে ডাবল হেলিক্সের যে ডায়ামিটারটা, এই ডিস্টেন্সটা, এটা কত, 20 আর্মস্ট্রং। তারপরে এই যে একটা টার্ন, মানে ইচ টার্নের যে ডিস্টেন্সটা, এটা কত, 34 আর্মস্ট্রং। এবার টার্ন আশা করি বুঝতে পেরেছো কি, একটা টার্নে 10টা বেস পেয়ার থাকে।
ঠিক আছে, এটা মনে রাখতে হবে। একটা টার্নে কয়টা থাকে? 10টা বেস পেয়ার থাকে। 20 আর্মস্ট্রং হলো হেলিক্সের ডায়ামিটারটা, ডিস্টেন্স অফ 1 টার্ন 34। এবার এক একটা মানে টু কনজিকিউটিভ, ধরো আমি এটা নিলাম, ঠিক এটা নেক্সট বেস পেয়ারটা, তো ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার ইজ 3.4 আর্মস্ট্রং। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে ডিএনএ স্ট্রাকচারটা ভালো করে। এবার অনেকের মনে কোশ্চেন রাখতে পারে যে ঠিক আছে ডিএনএ স্ট্রাকচারটা বেস পেয়ার 10টা থাকে, ঠিক আছে সব বুঝলাম, এবার কীভাবে জানবো যে একটা ডিএনএ, ধরো আমাকে একটা ডিএনএ একটা সেগমেন্ট দিয়ে দিল, সেগমেন্ট দিয়ে বলে দিল এটার মধ্যে তুমি ফাইন্ড করো যে কয়টা পিউরিনস আছে, কয়টা পাইরিমিডিনস আছে, মানে কয়টা থায়ামিন সাইটোসিন কয়টা আছে, এগুলো কীভাবে বের করো। ঠিক আছে, তো টু ফাইন্ড the number of purines and pyrimidines, there is a law known as there is a rule known as Chargaff's rule. আমি বলেছিলাম যে ডিএনএ যে স্ট্রাকচার, এটার উপর অনেক সায়েন্টিস্টরা ওয়ার্ক করেছে, তো তার মধ্যে একজন হল চারগাফ। তো চারগাফ আমাদেরকে বলেছেন যে কিভাবে তুমি পিউরিনস পাইরামিডিনসের মধ্যে যে কয়টা পিউরিনস কয়টা পাইরামিডিনস এটা কীভাবে বের করতে পারবে, কীভাবে পারবে। উনি বলেছিলেন যে নাম্বার অফ এ মানে এডিনিন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ T or U. In case of DNA it will be T and in case of RNA it will be U. Okay, তুমি কি বলেছিলেন the number of A is equals to the number of T or U. ঠিক আছে, আরেকটা বলেছিলেন যে number of G is equals to number of C. Okay, বা শর্টে আমরা লিখতে পারি that is A by T is equals to 1 এবং সি আর অর ইউ, ঠিক আছে, টি অর ইউ, আর সি বাই জি ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এটা হলো আমাদের চারগাফ রুল। এখান থেকে অনেক সময় পরীক্ষায় কি হয়, ছোটো ছোটো নিউমারিক্যালস এসে যায়, নিউমারিক্যালস টাইপ এসে যায়, যেমন আমরা দেখাই। তো এখন আমরা চারগাফ রুলের উপরে ছোট্ট একটা নিউমারিক্যালস দেখে নিই, যেটা অনেক সময় এক্সামে আসতে পারে। ঠিক আছে, কেমন, সে তোমাকে গিভেন মানে কোশ্চেনে যেটা দিল, ঠিক আছে, সেটা হলো সে তোমাকে একটা ডিএনএ সেগমেন্ট দিল, ডিএনএ, ওই ডিএনএ সেগমেন্টে তোমাকে বলে দিল দেয়ার ইজ 20% এডিনিন ইন দ্যাট ডিএনএ সেগমেন্ট, মানে ওই ডিএনএ সেগমেন্টে তোমার কাছে 20% এডিনিন আছে। এবার তোমাকে ফাইন্ড পার্সেন্টেজ অফ গুয়ান, এবং তোমাকে গুয়ান বের করতে বলেছে কত পার্সেন্ট আছে, তুমি কীভাবে বের করবে। তো ইউজিং চারগাফ রুল, চারগাফ রুল থেকে আমরা জানি যে নাম্বার অফ এ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ টি। ওকে, যেহেতু এখানে ডিএনএ তাই আমরা এখানে শুধু টি নিচ্ছি, ইউ নিচ্ছি। ঠিক আছে, নাম্বার অফ এ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ টি, যেহেতু তাহলে কী হবে, এ ইজ ইকুয়ালস টু টি, এ কত দিয়ে দিয়েছে 20%, তাহলে টিও কত হবে 20%। ঠিক আছে, তো আউট অফ 100% সে তোমাকে যে ডিএনএটা দিল এটাকে আমরা 100 ধরলাম, আউট অফ 100% আমরা 40% ইউজ করে ফেলেছি, তো কত হলো 60%। ঠিক আছে, এবার 60% আমরা জানি আবার যে নাম্বার অফ জি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সি ইউজিং চারগাফ রুল। তো কী হবে, জি ইজ ইকুয়ালস টু সি। তো যেহেতু এখানে 60% আছে আর দুটো ইকুয়াল, তো ইকুয়ালি ডিভাইড হবে, তো এখানে কত হবে 30, এখানেও 30, তো আমাদের দ্যাটস দ্য অ্যান্সার। তো আমাদের জি কত, আমাদের জি হবে 30%। ঠিক আছে, এমন কিছু নিউমারিক্যালস ছোটো মোটো আসতে পারে পরীক্ষায় এই চারগাফ রুলের উপরে, তাও তোমরা অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, এবার আমাদের ডিএনএ টপিকের লাস্টে একটা ছোট্ট একটা পোর্শন আছে যেটা হলো টাইপস অফ ডিএনএ। ঠিক আছে, চলো এটা আমরা দেখে নিই। সেটা হলো কি, টাইপস অফ ডিএনএ, মানে ডিএনএ কী কী টাইপসের আছে।
তো প্রথম যেটা সেটা হলো লিনিয়ার অ্যান্ড সার্কুলার ডিএনএ। তো আমরা একটা হলো লিনিয়ার অ্যান্ড সার্কুলার ডিএনএ, একটা হলো লিনিয়ার ডিএনএ যেটা আমাদের ইউক্যারিওটসের মধ্যে স্পেশালি পাওয়া যায়, এবং সার্কুলার ডিএনএ তোমরা পাবে প্রোক্যারিওটসের মধ্যে। ঠিক আছে, তো তোমরা যদি ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস না জেনে থাকো কি, তো আমাদের জুভেনাইল গ্লুকুলারি আমাদের একটা ভিডিও আছে ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটসের উপরে, ওটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো ডিফারেন্স বুঝে যাবে। তো লিনিয়ার ডিএনএ কোথায় থাকে? ইউক্যারিওটসে, এবং সার্কুলার ডিএনএ আমরা সাধারণত প্রোক্যারিওটসে পাই। ঠিক আছে, the second single stranded or double stranded। আমাদের মধ্যে যে ডিএনএটা এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড, এবং কিছু কিছু ভাইরাস বা এমন থাকে যাদের মধ্যে অর্গানিজম থাকে যাদের মধ্যে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে, এটা এক্সেপশন। আর আমরা ডাবল স্ট্যান্ডার্ডকে কি বলি? ডিএসডিএনএ। ঠিক আছে, ডিএসডিএনএ। তারপর ট্রফিক ডিএনএ অ্যান্ড ট্রফিক ডিএনএ অ্যান্ড জেনেটিক ডিএনএ। এটা আরেক টাইপ, একটা হলো ট্রফিক ডিএনএ, একটা জেনেটিক। মানে ট্রফিক ডিএনএটা তুমি জাস্ট জেনে রাখো, এগুলো মানে তোমার টাইপসগুলো জেনে রাখো। ট্রফিক ডিএনএটা কি? মানে যেটা শরীরে সব কিছু পারফর্ম করবে, সব এই কী বলে ফাংশন পারফর্ম করবে, কিন্তু অ্যাকসেপ্ট রিপ্রোডাকশন। ঠিক আছে, আর জেনেটিক ডিএনএ যেটা যেটা শুধু রিপ্রোডাকশন ফাংশনটা যেটা এটা শুধু পারফর্ম করবে, জেনেটিক ডিএনএ। ঠিক আছে, নেক্সট টাইপ হলো কোডিং অ্যান্ড নন কোডিং ডিএনএ। তো কোডিং নন কোডিং ডিএনএ তোমরা যখন পরবর্তী ক্লাসে পড়বে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, তখন তোমরা বুঝবে যে কোডিং আর নন কোডিংটা কি। তো কোডিং একটা পার্ট থাকে ডিএনএ, নন কোডিং একটা পার্ট থাকে ডিএনএ। ঠিক আছে, তোমরা এখন ইজি ভাষায় বলতে পারো কোডিং ওই পার্টটা যেটা ইউজফুল। ঠিক আছে, আর নন কোডিং যেটা এটা হলো মানে নট ইউজফুল পার্ট। ঠিক আছে, ফিফথ নাম্বারটা হলো এ বি সি ডি অ্যান্ড জেড টাইপ ডিএনএ। এগুলো কিছু ফর্মস অফ ডিএনএ যেগুলো আমরা ইচ্ছা করলে দেখতে পারি। আমরা একটা ধরো এখানে একটা টেবিল বানিয়ে নিই। জাস্ট একটা ওভারভিউ দেখে রাখো। এগুলো তোমাদের ইচ্ছা, তোমরা মনে রাখতেও পারো। তো এগুলো একটু বেশি মানে মনে না রাখলেও হবে, তবু দেখে রাখো। ঠিক আছে, তো প্রথমে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, জেড টাইপ, এগুলোর মধ্যে আমরা কীভাবে বুঝবো কোনটা কি? আমি শুধু দুটো অ্যাসপেক্ট দেখাই। ঠিক আছে, নাম্বার অফ বেস পেয়ার। তো আমরা জানি ইন ওয়ান টার্ম। তো আমরা জানি নর্মালি যেটা আমরা যে ডিএনএটা আমরা দেখেছি, নর্মাল যেটা ডিএনএ এটা হলো বি টাইপ। ঠিক আছে, আর এক্সেপশন যেটা সি টাইপ। যদি এক্সামে আসে তাহলে বি টাইপ বা জেড টাইপের থেকে ম্যাক্সিমাম আসতে পারে, যদি আসে তবে দেখে রাখো। তো আমরা যেটা দেখেছি নাম্বার অফ বেস পেয়ার ইন ইচ টার্ম, বি টাইপে আমরা নর্মালি আমরা কয়টা দেখি? 10টা বি টাইপ। এ টাইপে থাকে 11, সি টাইপে থাকে 9.33, ডি টাইপে থাকে 8, এবং জেড টাইপের সব থেকে বেশি থাকে 12। ঠিক আছে, এখন তোমরা এগুলো ক্লিয়ার হবে যে 11, 10, 8, 12 মানে একটা টার্নে কয়টা বেস পেয়ার থাকে। এটা তো আমরা দেখিয়েছিলাম যে এই যে এটা একটা টার্ন 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করে 10টা বেস পেয়ার থাকে একটা টার্ন। এটা বি টাইপ। এ টাইপে এমন করে 11টা থাকে, ডি টাইপে 8টা থাকে, জেড টাইপে 12টা থাকে। এবার 9.33টা কি? 9.33 হলো সে সি টাইপে 1 2 3 4 5 6 7 8 9, 9-এ এসে গেল, আর এটা হলো 10। কিন্তু 10 নাম্বার যে এটা হলো 10 নাম্বারটা এই যে ওয়ান টার্নে যে স্টেপটা এটার একটু নিচে। তো 10-এ তো যেতে পারবে না, 10-এ গেলে তো ওয়ান টার্ন বলা হবে না। তো 9 আর 10-এর ঠিক মাঝখানে, এটা হলো 9.33। ঠিক আছে, আরেকটা অ্যাসপেক্ট হলো
কয়েলিং, কয়েলিং অফ ডিএনএ। কয়েলিংটা কি? এবার ডিএনএটা তো এইভাবে ঘুরছে, তাই না? এইভাবে ঘুরছে। এবার তুমি যদি এটাকে সাইড ওয়াইজ দেখছো, এবার তুমি যদি এটাকে এইভাবে দেখো, ঠিক আছে, এইভাবে ঘুরছে তো, এবার তুমি এটাকে এইভাবে দেখো ঘুরছে। এবার তোমার যদি ডিএনএটা রাইট হ্যান্ডেড মানে ক্লকওয়াইজ ঘুরে, রাইট হ্যান্ডেড মানে আর 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 এটা হলো এল, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, এগুলো সব এই ডিএনএগুলো রাইট হ্যান্ডেড, মানে রাইট হ্যান্ডেডলি ঘুরে, মানে ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ। কিন্তু একটা এক্সেপশন কি, জেড টাইপ, এটা লেফট হ্যান্ডেডলি ঘুরে, যেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো যে এ বি সি আর ডি টাইপটা এটা ক্লকওয়াইজ ঘুরে এভাবে, মানে এইভাবে, ঠিক আছে। আর যে জেড টাইপটা এটা এইভাবে ঘুরে, ঠিক আছে, এই যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার লাস্টে আরেকটা টার্ম আছে, এটা হলো টাইপস অফ ডিএনএ, কী কী টাইপস আছে ডিএনএ। এবার লাস্টে আরেকটা টার্ম আছে যেটা হলো প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমটা কি এটা একটু জেনে নিই, যে প্যালিন্ড্রোমটা কি? প্যালিন্ড্রোম হলো ইট ইজ the sequence of DNA base pairs, BP মানে base pairs, which reads the same when read in the same direction. তো প্যালিন্ড্রোমটা কি? ইট ইজ দ্য সিকোয়েন্স অফ ডিএনএ বেস পেয়ার। ডিএনএ বেস পেয়ারগুলো জানো, এ টি সি জি এগুলো। ইট ইজ দ্য সিকোয়েন্স অফ ডিএনএ বেস পেয়ার হুইচ রিডস দ্য সেম ওয়েন রিডস ইন দ্য সেম ডাইরেকশন। মানে কি, সে এখানে আমরা একটা ডিএনএ স্ট্র্যান্ড রাখলাম, এখানে আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড রাখলাম, ঠিক আছে, 5 প্রাইম 3 প্রাইম, যেটা অ্যান্টি প্যারালাল থাকে, তো এখানে 5 প্রাইম, এখানে 3 প্রাইম। তো এখানে যে ডিএনএ এই স্ট্র্যান্ডটা আছে, এটার মধ্যে যে বেস পেয়ারগুলো আছে সেগুলো হলো জি এ এ টি টি সি, ঠিক আছে। তো ঠিক এটার অপোজিটটা কী কী হবে? জি এর অপোজিট আমরা জানি কী হয়, সি হয়। এ এর অপোজিটে টি হয়, এ এর অপোজিটে টি, এ এর অপোজিটে এ, টি এর অপোজিটে এ, টি এর অপোজিটে এ, সি এর অপোজিটে কী হয়, জি, ঠিক আছে। এখন দেখো, which reads the same when read in the same direction. সেম ডাইরেকশন মানে কি? আমি ধরো এখান থেকে পড়া শুরু করলাম ইন দ্য ডাইরেকশন অফ 5 to 3, ঠিক আছে, 5 to 3 ডাইরেকশন আমরা পড়া শুরু করলাম, জি এ এ টি টি সি, বা সেম ডাইরেকশন, মানে এই স্ট্যান্ডার্ড কেসেও আমরা কি করব, 5 to 3 রিড করবো আমরা এটা। তো কীভাবে, জি এ এ টি টি সি, এদিকেও জি এ এ টি টি সি। তো সেম, ইট ইজ দ্য সিকোয়েন্স অফ ডিএনএ বেস পেয়ার্স হুইচ রিডস দ্য সেম, মানে এই সাইড থেকে পড়ি বা এই সাইড থেকে পড়ি, যদি আমরা সেম ডাইরেকশনে পড়ি তো দুটোই সেম থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কি বলি, প্যালিন্ড্রোম বা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, ঠিক আছে। তো আশা করি আজকে যে আমাদের এই যে স্পেশাল ক্লাসটা পুরোপুরি ডেডিকেটেড টু ডিএনএ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে প্লিজ এটা তোমাদের ফিডব্যাকটা জানিও আমাদের কমেন্ট সেকশনে। তা আমরা খুব খুশি হব, যেহেতু আমাদের তোমাদের থেকে একটা গিফট পেয়ে যাবো অ্যাজ কমেন্টস, অ্যাজ ইউর ফিডব্যাক। যদি আমরা তোমাদের ফিডব্যাকটা পাই তাহলে আমাদের এই 1 ইয়ার পূর্তিটা আমাদের আশা করি সফল হবে। তো বলবে কেমন লেগেছে, আশা করি তোমরা শিখতে পেরেছো, ঠিক আছে। তো আশা করি তোমাদের জন্য ডিএনএ পুরো পার্টটা এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। বাই।